আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমাদের সুবর্ণা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ঘরে থেকে ক্লাস করির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা সাইন দীপা। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা সপ্তবর্ণ বই তার সাথে বাংলা ব্যাকরণের কিছু অংশ পাঠদান করব। সেই পাঠদান করার পূর্ব মুহূর্তে তোমাদের সপ্তবর্ণ বই এবং বাংলা দ্বিতীয় পত্র যে বইটি আছে সেই বই খাতা কলম পেন্সিল নিয়ে বসবে এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তোমাদের আমি আরেকটি তথ্য দিতে চাই, তোমরা হয়তো ভাবছো কি যে অ্যাসাইনমেন্টে দেখে লিখে দিচ্ছি আর কোনো কিছু হবে না, ফাঁকি দিচ্ছ, কিন্তু এই ফাঁকি আমাকে বা আমাদেরকে টিচারদেরকে শিক্ষা প্রতিষ্ঠানকে দিচ্ছ না, তোমরা নিজেদেরকেই দিচ্ছ। কারণ এখন তোমরা ঘরে বসে আছো, তোমরা যদি এই পড়াগুলো কমপ্লিট না করো তাহলে পরবর্তী ক্লাসে যে যাবে তখন তোমাদের সেটা কি থেকে যাবে, গ্যাপ বা শূন্যতা থেকে যাবে। তখন দেখা যাবে পরবর্তী ক্লাসের পড়াগুলো তোমাদের কাছে অনেক কঠিন মনে হবে। কিংবা ধরো যখন আমাদের সরাসরি তোমাদেরকে পাঠদান করাবো বা ক্লাস নিব তখন তোমরা কিন্তু এটা অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমি এর জন্য তোমাদের সবাইকে অনুরোধ করছি তোমাদের পাঠ্য বইটি নিয়ে তোমরা ঘরে বসে পড়াশোনা করো। সাথে তোমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের জন্য না, তোমাদের জন্যই। আমরা এত পরিশ্রম করে ক্লাসগুলো করছি, সবাই পরিশ্রম করছে, তোমাদের শিক্ষকরা, শিক্ষা প্রতিষ্ঠান, তোমাদের প্রধান শিক্ষক সহ আমাদের সবাই। তো সেই পরিশ্রম কাদের জন্য? তোমাদের জন্য। তোমরা যদি ক্লাসগুলো ভালো করে দেখো তাহলে সেই পরিশ্রম আমাদের সার্থক হবে। আর এটার বিবেচনা করে তুমি প্লাস তোমাদের যে বন্ধু আছে, অন্য ক্লাসে যে বন্ধু বান্ধব আছে বা শিক্ষার্থী আছে তাদেরকেও এটা জানিয়ে দিবে। চলো আজকে আমরা আমাদের ক্লাসে পাঠদানে চলে যাই। তো তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি এখানে কিছু অক্ষর লিখে রেখেছি। তো ক্লাস দেখতে যেয়ে তোমরা বলবে ম্যাডাম আমরা কি প্লেতে পড়ি বা অক্ষর শিখছি, যে এই অক্ষরগুলো লেখা আছে। তোমাদের পাঠ্য বইয়ে দেখো 101 পৃষ্ঠায় একটি কবিতা আছে, সেই কবিতাটির নাম এই অক্ষরে। এখন এই অক্ষরে কবিতাটি আমি পড়াবো, কিন্তু এই অক্ষরে কবিতাটি পড়ানোর আগে এই অক্ষরটা প্লাস এই অক্ষরগুলো মিলে আমাদের কি হতে পারে সেই জিনিসটা আমরা একটু দেখবো আজকে আমি এই অক্ষর দিয়ে শব্দ গঠন আর আমরা এই অক্ষরটা কোত্থেকে পেলাম, কিভাবে আসলো আমাদের এই ভাষার সাথে বা আমাদের কথার সাথে কিভাবে অক্ষরটা জড়িত রয়েছে সেটা সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমি অনেকগুলো অক্ষর লিখে রেখেছি। তোমরা নিশ্চয়ই জানো যে এই অক্ষরগুলো আলাদা আলাদাভাবে তোমরা হাসির ছলে নিয়ে নাও যে এই অক্ষর কেন ম্যাডাম নিয়ে আসছে। তো আমি এখান থেকে তোমরা নিশ্চয়ই দেখেছো, এখান থেকে আমি কিছুটা অংশ বাদ করে নিই। এখন যেমন দেখো এখানে ম আছে, এই মটা নিলাম, এই মটা একটা কি বর্ণ, অথবা ডি নিয়েছি, ডিটা একটি কি লেটার, ইংরেজিতে লেটার, বাংলাতে কি আসছে বর্ণ। তাহলে মর সাথে যদি আমরা একটা আকার দিয়ে দিই তাহলে কি হলো, ম আকারটা আবার কি আসলো, ম যোগ আ, সে আর কি হলো আকারটা চলে আসলো। তাহলে ম যোগ আ দুটো মিলে কি হলো, ময় আকার মা। ম একটা বর্ণ বা অক্ষর, কিন্তু সেটার সাথে আরেকটা চিহ্ন বা অক্ষর মিলে কি হয়ে গেল, একটি শব্দ হয়ে গেল। ঠিক তেমনিভাবে ইংরেজিতে ডি এর সাথে যদি আমরা একটা এ নিই তাহলে কি হলো, ডি এ, কোনো অর্থবোধক কিছু হলো না। তার সাথে যদি আমরা একটা ওয়াই নিয়ে নিই তাহলে এটা কি হয়ে গেল, ডে। তাহলে কতগুলো লেটার মিলে কি হলো, একটি ওয়ার্ড হয়ে গেল। এখন এই ওয়ার্ডের অর্থটা কি দেখো, আমি প্রথমে দ নিলাম, দটা কি একটা অক্ষর। আমাদের আজকের বিষয় বলেছি এই অক্ষরে, সেই এই অক্ষরে বাংলা প্রথম পত্রের এই অক্ষরের আলোকে আমরা একটু ব্যাকরণের দিকটা দেখব। তো দটা কি একটি অক্ষর। এখন দিন, দয়ের কিন্তু কোনো মানে আমরা খুঁজে পেলাম না। যখন আমরা এটাকে একটি ধরো দন্তান্ন আরেকটা অক্ষর বা বর্ণ নিলাম তখন কি এটারও কোনো অর্থবোধক কোনো শব্দ হলো না। কিন্তু এটাকে যখন আমরা একটা রসিকা দিয়ে নিলাম তখন হয়ে গেল কি দয় রসিকার দন্তেন্য, কি হয়ে গেল দিন। তাহলে এই যে অক্ষরগুলা আমরা প্রথমে চিনব কি অক্ষরগুলো, যেটা তোমরা জানো, সে অক্ষরগুলাকে আমরা কি করব, পাশাপাশি সাজিয়ে যে অর্থবোধক শব্দ তৈরি হয় সেটা হচ্ছে কি আমার শব্দ। তো এই শব্দগুলো কয়েকটি শব্দ মিলে আবার কি হয় একটি বাক্য। যেমন মা, মা, এই যে আমি মা লিখেছি, দিন লিখেছি,
তাহলে কি করব, মা, এখন দিন লিখলাম, মা দিন। শব্দটা কেমন হলো, অর্থবোধক হলো না, তখন আমরা কি করব, দিনে, মা দিনে। এখন মা দিনে কি করতে পারে, আমরা যে কাজগুলো দেখছি সেই কাজগুলো আমরা কি করব, বলবো। মা দিনে অনেক কি করে, বকাবকি করে, সেটাও করে, কিন্তু তার মূল কাজ হচ্ছে কাজ করা। মা দিনে অনেক কাজ করেন। তাহলে এই যে আমি কতগুলো অক্ষরকে এক একটি শব্দ, দেখো এই একটা শব্দ আলাদা আলাদা শব্দ মিলে একটি সুন্দর কি হলো, অর্থবোধক বাক্য তৈরি হলো। এই যে আমি এটা কিভাবে বলেছি, বাংলায় বলেছি। এখন আমি যেভাবে বলেছি এই বাক্যটা, সেটা কোন ভাষা, বাংলা ভাষা। তাহলে আমি আজকে তোমাদের এই অক্ষরে কবিতাটির ভিত্তিতে আমি আজকে কি করব, ভাষা নিয়ে পাঠদান করব। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি হবে, ভাষা। তাহলে আমি তোমাদের এই উদাহরণটা দেওয়ার মাধ্যমে আমি বুঝিয়ে দিতে পেরেছি নিশ্চয় যে ভাষাটা কি, মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে কি বলে, ভাষা বলে। আবার দেখো, মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে। আমি ধরো তোমাদেরকে জিজ্ঞেস করলাম, যে কোনো একটা শিক্ষার্থীকে, আমি নাম বলবো না, কারণ নাম বললে তোমরা আবার মাইন্ড করবে যে ম্যাডাম ওর নাম বললো, আমার নাম বললো না, ম্যাডাম ওকে আদর করে। তা না করে আমি বললাম যে তোমাদের যে কোনো একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করলাম, তুমি কি আজকে পড়া শিখেছো? তখন তুমি কি করলে, কোনো হু হা কথাবার্তা কিচ্ছু বললে না, তুমি চুপচাপ বসে রইলা। তাহলে আমি কিন্তু তোমার মনের ভাব কিছুটাই বুঝতে পারলাম না। তুমি যে পড়া পারো কিংবা শিখো নাই সেটা কিছুই বুঝলাম না। কিন্তু তুমি যখন মুখ দিয়ে প্রকাশ করবা তোমার মনের কথাটা, শিখেছো কি শিখো নাই, তুমি হয়তো যদি না শিখে থাকো ভয়ে ভয়ে বলবা না ম্যাডাম, তাহলে আমি বুঝে যাব তোমার মনের ভাবটা কি। আবার তুমি কি করবা, হয়তো এতটা ভয় পেয়েছো যে হয়তো ম্যাডাম যদি আমাকে রাগ করে, তাহলে কি করলা, মুখে বলতে শ্বাস পাচ্ছ না, মাথাটা কি করলা, তুমি নাড়ালা। এই যে মাথাটা নাড়ালা, আর যদি শিখো তখন তুমি কি করো, মাথাটাকে একটা ইশারা দিয়ে দাও। তাহলে আমরা মনের ভাবটাকে দুইটা ভাগে প্রকাশ করছি, একটা হচ্ছে ইশারা ইঙ্গিত, আর একটা হচ্ছে ভাষা। ভাষা কোনটা, আমি যখন বলবো যে হ্যাঁ ম্যাম আমি শিখেছি, এটা আমার কি হলো, ভাষা। আর যখন আমি বলবো যে তুমি শিখো নয়, ধরো না করলা, তখন তোমার এটা কি হবে, ইশারা, ইশারা ভঙ্গিতে। তাহলে আমরা মনের ভাবটা কিভাবে প্রকাশ করি, ইশারা ইঙ্গিতের মাধ্যমে, দ্বিতীয়টা হচ্ছে ভাষার মাধ্যমে। এখন এটা তো বললাম আমরা আমাদের মতো করে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা কাকে বলে সেটা যে একটা সংজ্ঞা দিয়েছে, লক্ষ্য করো, মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল ধারা মনের ভাব প্রকাশ করে তাহার নাম ভাষা। এখন ধ্বনি বলেছে কি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি কোনগুলো, ওই যে স্বরেয়, স্বরায়া, রস্যই, দীর্ঘই, ক খ, এগুলোর ভিত্তিতে আমরা যেভাবে প্রকাশ করি সেটা হচ্ছে ভাষা। এটা সম্পর্কে কে বলেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এবং ডক্টর সুকুমার রায় বলেছেন যে, সুকুমার রায় সেন, মানুষ তাহার মনের ভাব প্রকাশ করার নিমিত্তে, মানে প্রকাশ করার জন্য বিভিন্ন জাতির সকল সভ্যের বোধগম্য বাক্য, অর্থাৎ আমি একটা কথা বললাম সেটা আমি বুঝলাম আর কেউ বুঝলো না। যেমন ছোট বাচ্চারা যখন মানে জন্মগ্রহণের পর কিছু কিছু কথা বলে যেটা আমরা কিছু বুঝি না, সেটা কিন্তু আমার ভাষা হবে না। কিংবা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী চেঁচে করছে, কাক কাকা করতেছে, টিয়া তার নিজস্ব হাঁস কি বলতেছে সেটা আমরা বুঝছি না, তাহলে সেই শব্দগুলো কি হবে না, ভাষা হবে না। সেই শব্দগুলোই ভাষা হবে যেগুলো আমরা বুঝতে পারবো, অন্য দেশের মানুষও সেটা বুঝতে পারবে। সেগুলোর বাক্যসমূহের সমষ্টিকে ভাষা বলে। এখন আমরা ভাষাটা কি সেটা জানলাম, ভাষাটা প্রকাশ করার মাধ্যমটা কয়টা পদ্ধতি আছে সেটা জানলাম। এখন চলো ভাষার বৈশিষ্ট্য। প্রথমে বৈশিষ্ট্যটা আছে ভাবের বাহন। প্রথমটা কি বলেছি আমি, ভাবের বাহন। এখন এই কথাটার মানে কি, একটি ভাষা যে কোনো অঞ্চল, যে কোনো দেশ, যে কোনো মানুষের ভাবটার বাহন হিসেবে কাজ করে। আমাকে মা বকা দিয়েছে, আমি কি করলাম, রাগ করে বললাম। আমরা রাগ করে আম্মুর সাথে কি করি, আজকে আমি ভাত খাবো না, একটু কিন্তু আমরা ভাব দিয়ে প্রকাশ করে ফেলি। এরপরে একটা মানুষ যখন খুব অসুস্থ তখন কিন্তু আমরা খুব সাজগোজ বা মানে কি আনন্দ করি না, সেটা আমাদের মনের ভাবটা ফুটে ওঠে। কেউ যদি মারা যায়, সেই মৃত ব্যক্তির বাড়িতে
আমরা কি করি না, আনন্দ উৎসব করি না। কিংবা আবার দেখো বিয়ে বা উৎসব অনুষ্ঠানে আমরা কি করি, একটা নর্মাল ময়লা বা একটা ঘরে পরা পোশাক পরি না, তখন আমাদের সে কিটা হয়, আমাদের সাংস্কৃতিক ভাবটা ফুটে ওঠে, আমাদের মনের কথাগুলো ফুটে ওঠে। তাহলে ভাষাটা কি একটা ভাবের মাধ্যম। যে কোনো আওয়াজে ভাষা নয়, এই কথাটার মানে আমি বলে দিয়েছি। যে কোনো আওয়াজ, একটা জিনিস শব্দ পড়ে আওয়াজ হলো, সেটা কি ভাষা হবে না। একটা কুকুর ডাকলো, সেটা ভাষা হবে না, কারণ সেই ডাকের মানেটা আমরা বুঝতে পারছি না। তাহলে যে কোনো আওয়াজে কি হবে না, ভাষা হবে না। ভাষা কোনটা হবে, যেটা মানুষ বুঝতে পারে যে এই কথাটা বা এই ভাষাটার মানে কি, নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ, অর্থাৎ ভাষা দিয়ে নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ। যেমন আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি। তাহলে এটা কি হলো, এটা আমার মনের ভাবটাকে কি করলাম, আমি নির্দিষ্ট কোনো একটা অর্থ বা বাক্য আমি প্রকাশ করেছি। ইংরেজিতে যদি বলি, এখন আমি আবার তোমাদেরকে একটু বলি, যেমন আমি এখন সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা যদি উচ্চারণ করি, তাহলে তোমরা কি বুঝতে পারবে, এটা কি বাংলা শব্দ না, এটা আরবি শব্দ। যদি আমি একটা সূরা পাঠ করি, তাহলে তোমরা কি বলবা যে ম্যাডাম সূরাটা কি করেছে, আরবিতে পাঠ করেছে। এরপর দেখো আই রিড ইন ক্লাস 7, তখন তুমি কি করবে, নিশ্চয়ই বলে ফেলবে যে ম্যাডাম এই কথাটা কিভাবে বলেছি, ইংরেজিতে বলেছে। তাহলে এই যে ভাষাটাও কি হচ্ছে, ভিন্ন ভিন্ন। আমি আমার অন্য ব্যক্তি কিভাবে বুঝবে সেই অনুযায়ী আমি যে মনের ভাবটা প্রকাশ করি, সেটাই হচ্ছে আমার কি ভাষা। ধ্বনি বা শব্দ বিন্যাসে বিধিবদ্ধতা, অর্থাৎ আমি ভাষাটা ব্যবহার করব, এমন কোনো ধ্বনি বা এমন কোনো শব্দ ব্যবহার করব না যেটা ভাষাটাকে কি করে, কলুষিত করে। একটি বিশেষ সমাজের জনগোষ্ঠীর, অর্থাৎ একটি বিশেষ সমাজ, একটি জনগোষ্ঠী, যেমন আমাদের বাঙালিরা কি করি, বাংলায় কথা বলে, সেই বাঙালিদের মধ্যে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে কথা বলে। যেমন বরিশালে কি বলে, তোমরা এই শব্দটা বা এই বাক্যটা সবাই জানো, এ মনু ডাইলে লবণ দিছ, তাহলে মনু, এই মনু শব্দটার মানেটা কি, বরিশালে কি বলছে, মনু বলছে। কিন্তু আমাদের ঢাকা যারা আছো, তারা কি বলতেছে, এই ছেলেদেরকে পোলা বলতেছে। শুদ্ধভাবে কি আসবে, ছেলে হবে। আবার অনেকে জেলাতে আছে যে এই শব্দটাকে কি বলে, তনয়, পুত, বেটা। দেখো একটা শব্দেরই বিভিন্ন অঞ্চলের কারণে কি হচ্ছে, ভাষাটা ভিন্ন হয়ে যাচ্ছে। এরপর আমরা চলে আসি বাংলা ভাষার যুগ বিভাগ, অর্থাৎ এই যে ভাষাটার প্রচলন এমনি তোর হয়ে গেছে না, ভাষাবিদগণ গবেষণার মাধ্যমে এই যে ভাষার যে চর্চাটা হয়েছে সেটার একটা সময়কাল ধরে দিয়েছে। সেই সময়কালটা কিভাবে, যেমন কিছু কিছু সময়ে এই ভাষাটা নিয়ে গবেষণা বা চর্চাটা অনেক বেশি হয়েছে, অনেক অগ্রগতি হয়েছে, কিছু সময় হয়নি, আবার কিছু কিছু সময় আধুনিকতার ছোঁয়া বেশি এসেছে। এটার ভিত্তিতে বাংলা ভাষার যুগকে 3টি ভাগে ভাগ করেছে, 1 প্রাচীন যুগ, 2 মধ্যযুগ, 3 আধুনিক যুগ। এখন প্রাচীন যুগটা কি, খ্রিস্টপূর্ব 650 থেকে 1200 খ্রিস্টপূর্ব পর্যন্ত। এই যুগটাতে কি হয়েছে, চর্যাপদ, কাহপ্পা লুইপা থেকে যে চর্যাপদটা মানে আমরা পেয়েছি, সেখান থেকে আমাদের ভাষার অনেক কিছু তৈরি হয়েছে। এরপর মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই মধ্যযুগটাকে ভাষা এবং ভাষার জন্য এটাকে অন্ধকার যুগ বলা হয়েছে। অন্ধকার যুগ মানে কি, অন্ধকারে সব কিছু ঢাকা থাকে, কোনো কিছু মানে ফলপ্রসূ হয় না। এটা বলার কারণ ওই সময়কালটাতে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং কি করেছে, বিভিন্ন গোলযোগের কারণে ভাষা সাহিত্যের উপর তেমন কিছু চর্চা হয়নি, তেমন বিকাশ হয়নি। এর জন্য ভাষার জন্য এটা কি অন্ধকার যুগ। পরবর্তীটা হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগটা কত থেকে শুরু হয়েছে, 1801 খ্রিস্টাব্দে থেকে। এই 1801 খ্রিস্টাব্দে থেকে বর্তমান চলমান যে পর্যায়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের আধুনিক যুগ। এই আধুনিক যুগে ভাষার অনেক প্রচলন ঘটেছে, অনেক ব্যবহার ঘটেছে। এখানে কি হয়েছে, সাহিত্য রচনা হয়েছে, উপন্যাস, গল্প, নাটক, কবিতা, গদ্য অংশ সব কিছু এই আধুনিক যুগে বেশি বিস্তৃতি লাভ করেছে। এবং এই ভাষাকে নিয়ে গবেষণার জন্য অনেক গবেষণা কেন্দ্র বা চর্চা কেন্দ্র তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বুঝে নিলাম যে ভাষাটা কি, ভাষাটার বৈশিষ্ট্যটি কি, ভাষার যুগগুলা। এরপর আমরা একটু চলে আসো ভাষার পরিবর্তনের কারণ। ভাষার পরিবর্তনের কারণ এখন আমি তোমাদের সাথে আরেকটু বলি। আমাদের বাড়িতে
অনেকেরই ছোট ভাই বোন বা ভাইয়ের ছেলে মেয়ে থাকে বা ছোট বাচ্চারা থাকে, তারা দেখবে প্রথমে যখন ভাষা বা কথা বলতে শিখে, আমরা যেমন বলি কমলা। তো আমাদের স্কুলের একজন শিক্ষার্থী ছিল অনেক ছোট, সে নাটক বা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক ভালো পার্টিসিপেট করেছে, প্রাইজও পেয়েছে। তার একটা বৈশিষ্ট্য ছিল, সে কখন উচ্চারণ করতে পারতো না, সে কি করতো তো উচ্চারণ করতো। যেমন ধরো কলা, সে কলা বলতো না, তলা, কলম, তলম। তো এইভাবে কি হচ্ছে, ভাষাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমরা এই ভাষা পরিবর্তনের কারণটা আমরা একটু দেখি। প্রথম হচ্ছে ভাষা কালের প্রবাহে পরিবর্তনশীল। কাল মানে কি সকাল বিকাল না, তাহলে কি কাল মানে হচ্ছে আমরা বলেছি যে ওই সময়। তাহলে কি বলবো আমরা, কালের প্রবাহে, অর্থাৎ সময় যায়, দিনের পর দিন যায়, যেতে 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 কি হচ্ছে, ভাষাটা পরিবর্তন হচ্ছে। প্রাকৃতিক প্রভাব ভাষার পরিবর্তন। প্রাকৃতিক প্রভাব মানে কি, আমি তোমাদের এখানে বলি, পাহাড়ি অঞ্চল, তারপর কি আছে তোমার নদী এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলে ভাষীর লোকেরা একটু উচ্চ বোধগম্য অর্থাৎ উচ্চ স্বরে কথা বলে, ভাষাটার উচ্চ ব্যবহার করে। এটার কারণটা কি, তাদের যে প্রাকৃতিক পরিবেশটা, তাদের অনেক পরিশ্রম করতে হয়, এই কারণে তারা এই কাজটা করে থাকে। আমি তোমাদেরকে একটু বলি, যখন তোমরা স্কুলে আসো, আমরা ঘরের অন্য সদস্যদের কথা বলবো না, স্কুলে আসো, সারাক্ষণ ক্লাসে থেকে বিরক্ত হয়ে যাচ্ছ, আবার টিচারের কাছে পড়ছো, নিজে পড়তেছো, তখন আম্মু যদি একটু কাজ করতে বলে যে মা আমাকে একটু এক গ্লাস পানি এনে দাও, তখনই তোমার মেজাজটা কি হয়ে যায়, গরম হয়ে যায় একদম। হ্যাঁ, আমার কি ঠেকা পড়ছে, আমি এই কাজ করতে যাব। তোমরা এইভাবে ভাষাটা ব্যবহার করো। কিন্তু এখন যেমন তুমি বাড়িতে বসে আসছো, বাড়িতে বসে থাকার কারণে এখন তুমি কিন্তু নিজে নিজে বোরিং হয়ে যাচ্ছ, সময় কাটছে না, তখন নিজেই বলতেছে আম্মু তোমার কি কাজটা করে দিতে হবে। এটার কারণ কি, তোমার এখনকার সময়টা কি হচ্ছে, একটু কষ্টের সময়টা পার হচ্ছে, কিন্তু তোমার সময়টা কি সহজ হয়ে গেছে, তুমি কোনো ক্লান্ত হচ্ছ না, কোনো পরিশ্রম করছো না, তখন তুমি তার সাথে কিভাবে ব্যবহারটা করছো, নমনীয় ব্যবহার। আমি এই উদাহরণের মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে পাহাড়ি অঞ্চলে বা নদী উপকূলীয় অঞ্চল, সমুদ্র উপকূলীয় অঞ্চলে যেমন ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, এই প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের মানসিক অবস্থাটা একটু বিপর্যস্ত থাকে এবং তাদের ব্যবহার বা ভাষার প্রয়োগটা কি থাকে, একটু রূঢ় বা কঠিন থাকে। ঠিক তেমনিভাবে আবার সমভূমি অঞ্চলে, যেখানে মানুষের জীবনযাত্রাটা ওই উপকূলীয় অঞ্চল বা পাহাড়ি অঞ্চলের থেকে একটু সহজতর, তাদের ভাষাটা একটু কি থাকে, নমনীয় থাকে। পার্শ্ববর্তী ভাষার প্রভাব। এখন এটা আমি বলি, আমরা ঘরে বসে আম্মুরা বা বোনরা বা অনেকে কি করছি, নাটক দেখছি, সিরিয়াল দেখছি, তাই না, এ নিয়ে কিন্তু রাগারাগি হয়ে যায়। তো আম্মুরা যারা বা বোনরা যারা সিরিয়াল বা নাটক দেখছে, তাদের কিন্তু ভাষাটা এক ধরনের। আবার ছেলে যারা, তারা কি করছে, তারা দেখছে খেলার মধ্যে বেশি, আর সেই খেলার নাম আমি উল্লেখ করব না, আমি একটু উদাহরণ দিয়ে দিব। মেয়েরা কি করছে, হয়তো সিআইডি টাইপের যে কাহিনীগুলো আছে সেটা দেখছে। তো আম্মুর ভাষার মধ্যে কি আসবে, আম্মু ওই সিরিয়ালে যে ভাষাগুলো দেখছে, সে দেখবে যে কথায় কাজে তার মধ্যে সেই কথাগুলো চলে আসছে। তুমি যা ধরো ক্রিকেট খেলা দেখতেছো, তখন তুমি কি করতেছো, তোমার ছোট ভাই দুষ্টামি করতেছে, তখন তুমি কি বলবা, রুম থেকে, আমার এখান থেকে বের হয়ে যা, বলো না, তোরে একদম আউট করে দিব। তাহলে আউট শব্দটা কোত্থেকে আসছে, সেই ক্রিকেট খেলার আউট শব্দ থেকে। আবার বোন যখন সিআইডি দেখছে বা এরকম ক্রাইম পেট্রোল দেখছে, তার ভাষাটা কি আসছে, ওই জিনিসটা প্রভাব ফেলছে। তাহলে এখানে আমরা বলছি কি যে পার্শ্ববর্তী ভাষার প্রভাব, নাগরিক প্রভাব। নাগরিক প্রভাবটা কি, অনেক মানুষ গ্রামে থাকে, অনেকে শহরে থাকে, মফস্বল, নগর। এখন নগর বা একদম শহর অঞ্চলের ছেলে মেয়ে বা মানুষজন কি করছে, শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করছে। ওরা যখন গ্রামের বাড়িতে বেড়াতে চায়, তখন দেখবে গ্রামের লোকরা কি করছে, তাদের আঞ্চলিক ভাষায় কথা বলছে লোকালভাবে। তখন একটা গ্রামের ছেলেমেয়েরা কি করবে, ওই নগরের থেকে যারা শুদ্ধভাবে বা সুন্দরভাবে কথা বলছে, তাদের কাছে তার ভাষাটা থেকে কথা বলতে একটু ইতস্ত বোধ করছে। এটা কিন্তু যদি তুমি সকালে যাও বিকালে চলে আসো, সেটা একটু প্রভাব পড়ে, কিন্তু যদি তুমি কয়েকদিন
অবস্থান করো, তাহলে দেখা যাবে কি সেই গ্রামের লোকগুলো সেই শহরের লোকরা যেভাবে কথা বলছে তাদের সাথে লজ্জা পড়ে হলেও ওইভাবে কথা বলার চেষ্টা করতে যে তাদের মধ্যে এই প্রভাবটা পড়ে যায়। আবার শহর থেকে যারা গ্রামে আসে তারা কি করতেছে, ওই গ্রামের শব্দগুলো বা ভাষাগুলো শুনে তাদের মধ্যে এটা কি করে, অবস্থান করে নেয়। এরপর আমরা আসবো বিশিষ্ট ভাষাবিদগণের অনুসন্ধান, অর্থাৎ বিশিষ্ট ভাষাবিদগণ এই ভাষাটাকে নিয়ে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ সেটা নিয়ে গবেষণার পরিবর্তে পর্যবেক্ষণের কারণে আমরা কি করছি, ভাষাটাকে আবার পরিবর্তন করছি। এবার এটার একটা উদাহরণ দিই, যেমন আমরা ছোটবেলা পড়েছি সরেয়, সরায়া, আঠু ভাঙ্গা দ, কান্দে বাড়ির দ, পেট কাটা মদিনস্য। কিন্তু এখন সেই ভাষাবিদদের গবেষণার ফলশ্রুতিতে কি আসছে, আমরা কিন্তু এখন সরা পড়াই না বা পড়ি না, কি বলি অ আ দ ধ। তাহলে কি সেই মানে আগের মতো আছে না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই যে ভাষাগুলো শিখেছি সেই ভাষার বৈশিষ্ট্যে আমরা বিভিন্ন প্রয়োগটা দেখব। যেমন একটা শব্দ নিচ্ছি, আমি এখানে একটা দিয়েছি মন। আজকে তোমরা যারা ক্লাসটি দেখছো কারো মন হয়তো ভালো আছে, কারো মন খারাপ আছে। তো এই মনটাকে নিয়ে বিশিষ্ট যে প্রয়োগগুলো রয়েছে সেই প্রয়োগগুলো আমরা একটু লক্ষ্য করি। মন ওঠা, আমি শব্দগুলো বলবো এবং সেই শব্দগুলোর অর্থগুলো আমি মানে বুঝিয়ে দিব, সেটা তোমরা একটু বুঝে নাও। মন ওঠা মানে কি, সন্তুষ্ট হওয়া। আমি তোমাকে যতই করি না কেন, যতই দেই না কেন, আমি তোমার মন পাবো না, অর্থাৎ আমি তোমাকে সন্তুষ্ট করতে পারবো না। তাহলে এই মন শব্দটি দিয়ে আমরা কি অর্থ পেয়েছি, সন্তুষ্ট করা অর্থ পেয়েছি। দ্বিতীয়টা হচ্ছে মন পাওয়া। মন পাওয়া এই শব্দটা হচ্ছে ভালোবাসা পাওয়া, ঠিক আছে, ভালোবাসা লাভ করা। এখানে আমি প্রথমে বলি যে মানুষের মন পাওয়া অনেক বড় কঠিন। এটা একটু তোমাদের জন্য কঠিন হয়ে গেল, কিন্তু আমরা প্রতিদিন না হলে মাঝে মাঝে একটা শব্দ শুনি, মা বলে তোদের জন্য এত কিছু করি তারপর তোদের মন পাইলাম না। তার মানে কি, মা যতই করুক তারপরও মার দোষ, আজকে রান্নাটা ভালো হয় নাই, তুমি এটা কি করছো, এরকম আমরা বলতে থাকি। তখন মা কষ্ট করে পেয়ে এ কথাটা বলে, অর্থাৎ তাদের ভালোবাসাটুকু সে রিটার্ন পেল না। এরপর হচ্ছে মনের মিল। মনের মিল, এই মনটারই মিলটাকে কি হচ্ছে, সদ্ভাব। তোমার সাথে আমার কোনোদিনও মনের মিল হবে না, তাহলে এটা কি হলো, নেগেটিভ অর্থে প্রকাশ করলো। মন কষাকষি মানে কি, যেটা আমরা ঝগড়া, মনোমালিন্য। তো মন লাগা, মনোযোগ দেয়া, মন লাগাটা কি, মনোযোগ দেওয়া, অর্থাৎ আমি পড়াশোনা করার সময় মন লাগিয়ে পড়াশোনা, সবাই বলে যে মন লাগিয়ে পড়াশোনা করতে হবে, অর্থাৎ মনোযোগ দিয়ে আমাদের কি কি করতে হবে, পড়াশোনা করতে হবে। এরপর আসো আমরা একটু দেখে নিই সাধু ও চলিত ভাষা। এখন সাধু ভাষাটা কি আর চলিত ভাষাটা কি আমরা একটু দেখে নিই। যেমন তাহারা, এটাকে আমরা কি বলি, তাহারা স্কুলে যাইতেছে, এটা হচ্ছে তোমার সাধু ভাষা। আর আমাদের চলিত ভাষা মানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে তারা খাইতেছে, সাধু ভাষা। কিন্তু চলিত ভাষা কি হবে, খাচ্ছে। এরপরে দেখো সাধু ও এই চলিত ভাষার মধ্যে পার্থক্য আছে। সাধু ভাষা সর্বনাম ও ক্রিয়াপদে দীর্ঘ রূপ ব্যবহৃত হয়, কিন্তু পক্ষান্তরে চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। দ্বিতীয় যে পার্থক্যটা, সাধু ভাষা ব্যাকরণের কঠিন নিয়ম মেনে চলে, চলিত ভাষা ব্যাকরণের কঠিন নিয়ম মেনে চলে না। সাধু ভাষা পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্ধারিত, চলিত ভাষা সুনিয়ন্ত্রিত নয় এবং নির্ধারিত নয়। সাধু ভাষা গম্ভীর ও অভিজাতপূর্ণ, চলিত ভাষা অভিজাতপূর্ণ বা গাম্ভীর্যপূর্ণ নয়। সাধু ভাষা গতিশীল, সহজ, নাটক, সংলাপ ও বক্তৃতা অনুপযোগী। আর চলিত ভাষা নাটক, সংলাপ, বক্তৃতা উপযোগী। তৎসম শব্দের ব্যবহার সাধু ভাষায় বেশি, আর চলিত ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি সর্বনাম ও ক্রিয়াপদে দীর্ঘরূপে ব্যবহৃত হয়। গদ্য রচনায়, চিঠিপত্র ও দলিলে সাধু ভাষা ব্যবহৃত হয়ে
থাকে কম, কথ্য ভাষা ব্যবহৃত হয় বেশি। আর কথ্য ভাষা, গদ্য, পদ্য এখানে চলিত ভাষাটা ব্যবহৃত হয়ে থাকে। কোনো অঞ্চলে সাধু ভাষার কোনো প্রভাব পরিলক্ষিত হয় না, এটা শুধু ব্যাকরণের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর আঞ্চলিক প্রভাবাধীন কোনটা? চলিত ভাষা। এখন প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই ভাষার উপরে, এই অক্ষর কবিতাটার ভিত্তিতে ভাষার উপরে তোমাদের একটি ধারণা দিয়ে দিয়েছি। সেই ধারণার ভিত্তিতে আমি তোমাদেরকে আরেকটি মানে জিনিস বলে দিই, যে ভাষাটার একটু পার্থক্য বলে দিই। যেমন এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের মানুষের কাছে প্রায় দুর্বোধ্য, এটুকু একটু ধারণা দিয়ে দিচ্ছি। খুলনায় একজন মানুষের দুটি ছাওয়াল ছিল। এখন এই ভাষাটা অন্য অঞ্চলের কাছে একটু কঠিন। এই বাক্যটাকে বা ভাষাটাকে মানভূমিতে বলে এক লোকে দুটো বেটা ছিল, একটু কিন্তু পার্থক্য। মেদিনীপুরে এই বাক্যটাকে আবার কি বলছে? এক লোকায় দুটো পোয়া ছিল। মালদহে কিভাবে বলছে দেখো, এক কোন মানুষের দুটো বেটা আসলো। তাহলে আমাদের জন্য একটু কি হচ্ছে? কঠিন হয়ে যাচ্ছে। ঢাকাতে কিভাবে বলছে? একজন মানুষের দুইটা পোলা আসিল। চট্টগ্রামে কিভাবে বলছে এই একটা বাক্যকে? এগুয়া মানুষের দুয়া পোয়া আসিল। নোয়াখালীতে বলছে একজনের দুই হুত আসিল। তাহলে আমরা এই যে দেখো কি বলেছি, যে এক এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের জন্য বোধগম্য নয়। তাহলে আমি আজকে তোমাদের ভাষার উপরে যে পাঠদান করলাম সেটা তোমরা ভালো করে অনুশীলন করবে এবং বাসায় বসে পড়াশোনা করে নোট করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।